সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুধাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, মহান ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। শুভ সন্ধ্যায় আজ থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় কথা সাহিত্যিক মোস্তাক আহমেদের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি নাট্যোৎসব ও মেলার সময়সূচি। সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় 21শে নাট্যোৎসব। উৎসবে প্রতিদিন দুপুর ও সন্ধ্যায় নাটক প্রদর্শিত হচ্ছে। নাট্যোৎসব চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর 21শে গ্রন্থমেলা 2017। অমর 21শে গ্রন্থমেলা প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। অমর 21শে গ্রন্থমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। রাত 8টা 20 মিনিটে থাকছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিক নাটক পোস্ট গ্রাজুয়েট। কই যাবো? আমি যাই বাস থেকে নেমে যাবো মানে যেমন রকম করে চলে যাবো আমরা। তোকে মায়া তো নাই আমাকে কেনা তার লেগে মায়া তো করু না। আমি যাবো না, যাবো না, যাওয়া ঠিক হবে না। রাত 9টায় প্রচার হবে রবিউল শিকদারের পরিচালনায় একক নাটক মনের গুপ্তচর। আন্টি, ও কি শুধু মানুষেরই ছবি আঁকে নাকি প্রকৃতির ছবি আঁকতে পছন্দ করে? মানে কোনটা বেশি পছন্দ করে? ও জিজ্ঞেস করছে গাছ, নদী, আকাশ, গ্রাম আঁকিস না কেন? ও খুব ভালো ল্যান্ডস্কেপ আঁকে। আমি ওকে দূরে কোথাও যেতে দিই না বলে এখন আমার উপর রাগ দেখাচ্ছে। কি করে যেতে দিই বলো? রাত 11:30টায় থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বিটস। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে লেখক, পাঠক ও প্রকাশকের মিলন মেলা অমর 21শে গ্রন্থমেলা 2017। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় কথা সাহিত্যিক মোস্তাক আহমেদ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। অমর 21শে গ্রন্থমেলা চলছে। কিছুক্ষণ আগে দর্শকদেরকে বলছিলাম যে লেখক, পাঠক, প্রকাশকের মিলন মেলা, তো যাওয়া হয়েছে নিশ্চয় বই মেলায়? অমর 21শে গ্রন্থমেলা আমাদের প্রাণের মেলা, আর আমরা যারা লেখালেখি করি উদ্গ্রীব হয়ে থাকি এই মেলার জন্য। তো যেদিনই সুযোগ পাই সেদিনই মেলায় চলে যাই। এবার বেশ কয়েকবার মেলায় গিয়েছি। আচ্ছা, তো কেমন লাগছে এবারের বই মেলা? খুবই সুন্দর। এবারে বই মেলার চত্বর অনেক বড়, অনেক জায়গা আছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেক পাঠক এখানে আসছেন, অনেক নতুন বই বের হয়েছে। এটা যে আসলে প্রাণের মেলা, আমাদের জাতীয় একটা উৎসব, এবার সত্যি উৎসব মনে হচ্ছে মেলাকে। যেটা প্রতিবারই মনে হয়, কিন্তু একটা উৎসবের জন্য আমরা অপেক্ষা করে থাকি। তো এবারে বইমেলায় আপনার কি ধরনের বই এসেছে? সাধারণত তো সায়েন্স ফিকশন লেখা হয়, এবারে বইমেলায় কতগুলি বই এসেছে এবং সেগুলো কি নিয়ে?
এবারের বইমেলায় আমার 6টি বই এসেছে, যেটা আমরা মৌলিক বই বলে থাকি, এবং পাশাপাশি 5টি কালেকশন এসেছে। তো এই যে 6টি বই, এর মধ্যে একটা সায়েন্স ফিকশন, যেটা রিবিট ও দুলাল নাম, এর পাশাপাশি একটা সিরিয়াসধর্মী বই এসেছে, শিকার নাম, অন্যপ্রকাশ থেকে এসেছে। পাশাপাশি নতুন একটা সিরিজ এসেছে যেটার নাম লো, এবং তার সেকেন্ড পার্ট হচ্ছে নরেন্দ্র জমিদারের যুগে, এবং সিসিলিয়ান একটা গোয়েন্দা সিরিজ আমরা বের করি, সেটারও নতুন সিরিজটা এবার ষষ্ঠ সিরিজটা এবার এসেছে। আর ভৌতিক বই প্রতি বছর যেটা আসে তারও একটা ভৌতিক বই একটা এসেছে এবার বইমেলায়। আচ্ছা, তো পাঠকদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন, কি বলছেন আপনার বইগুলো সম্পর্কে? খুবই সুন্দর। আমাদের একটা পাঠক শ্রেণী, প্রকাশকরা বলে যে একটা পাঠক শ্রেণী তৈরি হয়ে গিয়েছে, তো তারা আসছেন, বই কিনছেন। তো এবার আমি আরেকটা ধারায় বই লিখি, প্যারাসাইকোলজি, প্রতি বছর। এবার যেটা অ্যাবনর্মাল সাইকোলজি, অ্যাবনর্মাল বিহেভিয়ার নিয়ে উপন্যাস, এবার নেই। তো তাদের একটা দাবি এবং ক্ষোভ যে কেন এবার প্যারাসাইকোলজি নেই, লিখি নাই। আর সায়েন্স ফিকশন একটু কম হয়ে গিয়েছে, প্রতি বছর 2-3টা থাকে, বাট এবছর যেটা একটা সায়েন্স ফিকশন, এটাও তাদের একটা ক্ষোভ। বাট ওভারঅল অন্যান্য যে বইগুলো আছে সেটা পেয়ে তারা যথেষ্ট সন্তুষ্ট, এবং অনেক অনেক ভালো কমেন্ট তাদের কাছ থেকে আমরা পাচ্ছি। আচ্ছা, তো যেহেতু সায়েন্স ফিকশন লেখা নিয়ে আপনার জনপ্রিয়তা আছে, এবারে কেন সেই সংখ্যাটা কম? আসলে লেখালেখিটা ডিপেন্ড করে মনের উপরে। এবার আসলে একটা সিরিয়াসধর্মী বই, যেটার কথা বললাম, শিকার লিখতে যে অনেক সময় চলে গিয়েছে, প্ল্যান ছিল। আর লো যেহেতু নতুন একটা সিরিজ নিয়ে আসছি, এটা ঠিক সায়েন্স ফিকশন না, বাট ওরকমই যে ভিন গ্রহ থেকে একটা বাচ্চা আসছে যার সুপার ন্যাচারাল পাওয়ার থাকে, এবং যে ধরনের প্রাণীর বুদ্ধিমত্তা অনেক উপর স্তরে, তাদের সাথে সে কথা বলতে পারে, যেমন কুকুর, বানর। তো তাদেরকে নিয়ে একটা টিম হয়, এবং তারা বিভিন্ন জায়গায় একটা টাইম মেশিন এবং সিমুলেশন মেশিন অভিযান শুরু করে। এটাও কিছুটা সায়েন্স ফিকশনের মতো, যদিও পিওর সায়েন্স ফিকশন না। তো এখানে সময় দিতে যে আসলে সায়েন্স ফিকশন একটু সময় কম দিয়েছি এবছর। আচ্ছা, যে সায়েন্স ফিকশনটার কথা বলছিলেন সেটা সম্পর্কে আমি একটু ডিটেলে জানতে যাব, যে কি ধরনের গল্প সেটা? এটা হচ্ছে যে আমরা রিবিট সিরিজের 9ম বই। এটা রিবিট হচ্ছে একটা রোবট, যেটা বুয়েটের একজন প্রফেসর তৈরি করেছেন, এবং গত 10 বছর ধরে লিখছে, অনেক জনপ্রিয় একটা সিরিজ, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং সামাজিক কাজ করে। তো এখানে কিছুটা প্যারাসাইকোলজি আমরা মিক্স করে দিয়েছি, যেহেতু প্যারাসাইকোলজি আমরা এবার লিখতে পারিনি, আমি লিখতে পারিনি। এখানে এসে একটা বাচ্চাকে পায় যার মাথাটা অনেক বড়, বাট সেই বাচ্চাটা হচ্ছে যে প্রথমে তার ট্রিটমেন্টের জন্য চেষ্টা করে, বাট বাচ্চাটার একটা ক্ষমতা থাকে যে সে কমিউনিকেট করতে পারে অন্যদের সাথে কথা না বলে, এবং সেই রহস্যের মধ্যে সে ঢুকে যায়। তো একটা বাচ্চা থেকে দ্বিতীয় বাচ্চা, তৃতীয় বাচ্চা, আর অনেকগুলো বাচ্চাকে সে পায়, এবং তাদেরকে সে বাঁচাতে চেষ্টা করে। তো এটা নিয়ে মূলত আর এই প্রচেষ্টা নিয়ে একটা রোবট, এবং যার নাম রিবিট, এবং তার মধ্যে আরেকটা রোবট থাকে যার নাম ইপি, এই দুইটার উপর আপ্রাণ চেষ্টা করে। গল্পের শেষ কিভাবে হয়েছে সেটা একটু পাঠকদেরকে বুঝে নিতে হবে, সেটা পড়ার জন্য সেটা কিনতে হবে অবশ্যই। একটু কথা বললে হবে আমার সাথে। আচ্ছা, তো এই যে বইমেলা আসলেই আমরা লেখক বা পাঠক বা প্রকাশক যারা সবাই একটু ব্যস্ত থাকে, যে এই সময়টা যারা তাদের নিজেদের পছন্দ মতো বইটা কিনবে, কিন্তু লেখক যে আপনাদের মতন মানুষ যারা, তারা সারা বছরের ব্যস্ততা কি এরকমই থাকে? আপনার ক্ষেত্রে সে বিষয়টা কেমন? আমি সারা বছর লিখি। আমার টাইমটা হচ্ছে, যেহেতু আমি একটা জব করি, টাইমটা বের করে নিতে হয়। আমি সকাল 6টা থেকে 8টা পর্যন্ত রুটিন মাফিক লিখি, এবং 365 দিনের মধ্যে আমি বলবো যে 350 দিনই আমি লিখি, যার ফলে আমার জন্য এক্সট্রা কোনো চাপ থাকে না। তারপরে একটু প্রচ্ছদ, তারপরে এডিটিং নিয়ে ডিসেম্বর মাসে একটু চাপ পড়ে, এবং সারা বছর এই ধারাবাহিকতা থাকার কারণে ওই চাপটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি না। এবং প্রত্যেকে টাইম দেওয়া থাকে, টাইম মতো আমি বইগুলো আসলে দিয়ে দিই সবাই, পাণ্ডুলিপি যেটা, যার ফলে সমস্যাটা হয় না, বইগুলো নিয়মিত চলে আসে। আচ্ছা, তো লেখালেখির শুরুটা কিভাবে হয়েছিল আপনার? লেখালেখির শুরুটা কিভাবে হয়েছিল, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, থার্ড ইয়ার যতদূর মনে পড়ে, তখন হঠাৎ মনে হলো লিখে ফেলে। একটা গল্প লিখলাম যেটার নাম ছিল মাকই মাছ। তখন বাংলাদেশে মাছে অনেক ঘা হতো, প্রচুর ঘা হতো, মাছ মারা যেত। তখন মনে হলো যেটা দিয়ে কিছু করা যায় কিনা। তখন একটা মাগুর মাছ, কই মাছ, ইঁদুর, 3টা খুব মজার প্রাণী, অনেকদিন বেঁচে থাকে, একটা মিশিয়ে টিশিয়ে একটা বই তৈরি করলাম, মাকই মাছ। বাট পাণ্ডুলিপিটা আমার কাছে 10 বছর ছিল, হারিয়ে গিয়েছে, বইটা ছাপা হয়নি। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট রাইটিং। এরপরে 2004 সালে প্রথম বই বের হলো জকি। এই দীর্ঘ সময় আসলে লেখা হয়নি। না, জকিটা ছিল একটা সামাজিক উপন্যাস, বাট বইটা আসলে চলেনি, মাত্র 1 কপি বিক্রি হয়েছিল বইমেলায় 2004 সালে। তখন মন খুব খারাপ হয়ে গিয়েছিল, তখন ভাবলাম যে অন্য কিছু করা যায় কিনা। তখন দেখতাম যে জাফর ইকবাল স্যার ঘুরতেছেন, তার পিছনে অনেক বাচ্চা কাচ্চা ঘুরতেছে, তখন আমি একটু চেষ্টা করে দেখি। তো ফার্স্ট সায়েন্স ফিকশন 2005 সালে আমরা লিখলাম রোবোটিজম, তারপর ক্লিটি ভাইরাস। এরপর আর আমাকে ফিরে তাকাতে হয়নি, এরপরে প্রতি বছর সায়েন্স ফিকশন আসছে। বলা যায় যে মোহাম্মদ জাফর ইকবাল স্যার সবথেকে বেশি অনুপ্রেরণা হয়ে কাজ করেছে সায়েন্স ফিকশন লেখার ক্ষেত্রে। আমি তার প্রচণ্ড ভক্ত, তার সাথে আমার সম্পর্ক অত্যন্ত চমৎকার, এবং আমি তার বই যখনই আসে আমি পড়ে ফেলি, এবং তিনি অবশ্যই আমার জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা।
আচ্ছা, আমরা সাধারণত শুনে থাকি যে সায়েন্স ফিকশনগুলো বিদেশি গল্প দ্বারা অনুপ্রাণিত হয়। এই ক্ষেত্রে আপনি কি বলবেন বা মন্তব্যটা কেমন পাবো আপনার কাছ থেকে? আমি একটা হচ্ছে যে মৌলিক বই আপনার যেটা হবে সেটা মৌলিকই হতে হবে। এখানে অন্য কোনো জায়গা থেকে আপনার কোনো কিছু নিয়ে আসার কোনো সুযোগ কোনোভাবেই নেই। আমাদের দেশে যারা সায়েন্স ফিকশন লিখছেন আমি বিশ্বাস করি অনেক মৌলিক বই হচ্ছে এবং এগুলো অনুবাদ হচ্ছে না বলে আমরা আসলে বুঝতে পারছি না। তো আমি যেটা বলবো যে একটা পিওর সায়েন্স ফিকশন বই অবশ্যই আপনার অন্য কোনো জায়গাতে অনুকরণ করার কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযোগ মাঝে মাঝে উঠে এবং উঠলে আমাদের দেশে যেহেতু এডিটিং সিস্টেমটা এভাবে নেই এবং এটার উপরে আসলে কার্যক্রম হয় না যে এটা একটা বই এই ছবির আপনার অথবা এই গল্পের থেকে আসলে যেটা আমরা বলি কাট পেস্ট অথবা কপি করে নিয়ে আসা হয়েছে, এ ধরনের আলোচনা অত বড়টা হয় না। আমি মনে করি যদি কেউ করে থাকেন অবশ্যই তাকে এ ধরনের ফেস করা উচিত, এ ধরনের বিষয়কে ফেস করা উচিত। বাট মৌলিক বই আমাদের সায়েন্স ফিকশন অনেক হচ্ছে, খুব ভালো বই এবং আমরা ইংরেজিতে অনুবাদও করছি এবং আমাদের অনেক ভালো ভালো ইনভেস্টমেন্ট এই ক্ষেত্রে হচ্ছে। আমাদের বিশ্বাস যে আমাদের অনেক মৌলিক বই আছে এবং সেটা আমরা বিদেশে এটাকে আমরা উপস্থাপন করতে পারবো ইংরেজি অনুবাদ হলে, এবং আমরা অনেক ভালো লিখছি এটা আমি বিশ্বাস করি। তো সায়েন্স ফিকশন যেহেতু লেখালেখি করেন, সায়েন্স ফিকশন পড়া হয় নিশ্চয়, তো কাদের বইগুলো বেশি পড়া হয়? আসলে সত্যি কথা বলতে কি এখন আসলে অতটা পড়া হয় না। আমি যেহেতু ফার্মেসি ব্যাকগ্রাউন্ডের সায়েন্সের ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটা থেকেই ধরেই লেখালেখি শুরু করি এবং লিখতে যেয়ে যদি কোথাও ঠেকে যাই যেটা করি হয়তো একটু গুগলে ঢুকে সার্চ করে ওইভাবে আসলে সমাধানটা নিয়ে আসি। তো একটু আগে যেটা বলছিলাম যে প্রতি বছর স্যারের যে বইটা আসে ওইটা আমরা পড়ি, আর আগে কিছু অবশ্যই বই পড়তাম সায়েন্স ফিকশনের। আর এমনি যদি আমাকে বেস্ট রাইটারের কথা বলেন আমি যেমন জুল ভার্নের খুব ভক্ত এবং জুল ভার্ন ছোটোবেলা থেকেই পড়েছি, রহস্যের দ্বীপ, নোটিলাসের বিশ্বভ্রমণ, ওই গল্পগুলো স্টিল আমার মনের মধ্যে মাথার মধ্যে ঘোরাফেরা করে। বাট সায়েন্স ফিকশন ওইভাবে হচ্ছে যে আসলে খুব বেশি পড়া হয় না আমার। আচ্ছা, তো তরুণ লেখকদের একটা বড় অংশ থাকে বইমেলায়, তারা কেমন লিখছে, তাদের বই কি পড়া হয়? আমাদের মাঝে অনেকের মাঝে একটা সমালোচনা করার প্রবণতা আছে, না পড়েই সমালোচনা করার, এবং আমার মনে হয় যে আমাদের তরুণরা যেটা লিখছেন বর্তমান সময়ের সাথে বর্তমান যুগের সাথে মিলিয়ে খুবই চমৎকার লিখছেন এবং আজকে যারা তরুণ সামনে তারা ভালো লেখক হবেন, কাজে তাদেরকে আমরা যথেষ্ট মূল্যায়ন করবো। এবং অনেকে পড়াশোনা করে লেখেন, অনেকের বই কিন্তু খুব ভালো চলে না, আমরা দেখতে পেয়েছি। এখন 3000 বই প্রতি বছর আসে এবং 3000 বই তো আসলে এভাবে মূল্যায়ন করা সম্ভব না, বাট অনেক ভালো বই এখানে আসেন এবং তরুণরাই লিখছেন। আমি তাদের এই চেষ্টাকে অবশ্যই অতি শ্রদ্ধার সাথে আপনার শ্রদ্ধা জ্ঞাপন করবো এই চেষ্টার সাথে। যে বলছিলেন যে তরুণ লেখকরা এখন পড়াশোনা করে লিখছেন, তো লেখালেখি করার জন্য আসলে পড়াশোনাটা করা কতটুকু জরুরি? যেটা নিয়ে লিখতে হবে সেটা সম্পর্কে অবশ্যই ডিটেল জানতে হবে, কারণ এখানে শত শত হাজার হাজার পাঠক পড়ছেন। বিশেষ করে আমি বলবো যে কেউ সায়েন্স ফিকশন, ডিটেকটিভ অথবা সমাজধর্মী যদি কিছু লেখেন তাহলে অবশ্যই তাকে ব্যাপক জানতে হবে। এখন আগে একটা হয়তো 50 বছর আগে একটা ধারণা ছিল চীন সম্পর্কে লিখলে চীনে যেতে হবে, কিন্তু আসলে আপনার এখন ইন্টারনেট অ্যাভেলেবেল, আপনি জাস্ট ঢুকে আপনি জানতে পারছেন, লিখছেন। তো এটা নিয়ে আলোচনা সমালোচনা করার আসলে তেমন কোনো কিছু নাই, কারণ চীনকে আসলে এইভাবে দেখানো হয়েছে কিনা সেই বিষয়টা সত্য। তো পড়াশোনা অবশ্যই করতে হবে এবং জানতে হবে, কারণ সঠিক জিনিসটা তুলে না ধরলে আজকের যে পাঠক, ইভেন ছোট ছোট যারা পাঠক, ছেলে মেয়েরা, কিশোররা, তারাও কিন্তু অনেক এডুকেটেড এবং তারা কিন্তু প্রশ্ন করতে ভালোবাসে, জানতে ভালোবাসে। আমরা দেখি সায়েন্স ফিকশনের ক্ষেত্রেও দেখি যে একটু যদি আপনার এক্সপ্লানেশনটা মনে হয় যে অন্যভাবে হয়েছে অথবা ডিফারেন্ট ওয়ে দিয়েছে, তিনি প্রশ্ন করবেন যেটা কেন এইভাবে হয় নাই, কেন এইভাবে আসেনি, এটা কেন হলো, যেটা অত্যন্ত ভালো লাগা এবং এক্সপ্লেন করে দেওয়ার পর কিন্তু তারা অত্যন্ত খুশি হয়। কাজেই না জেনে না শুনে আসলে লিখলে কোনোভাবেই সেটা ওইভাবে আমার মনে হয় যে পাঠকের কাছে গ্রহণযোগ্য হবে না। জ্ঞানী অবশ্যই হতে হবে যে বিষয়ে লিখতে হবে। আর এখন আসলে ইন্টারনেটের যুগে জানাটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে, তো চাইলেই হয়তো জানা যায়। তো ভবিষ্যৎ পরিকল্পনাটা কিভাবে করছেন? 10 বছর পরে যদি বলি কিভাবে বা কোন জায়গাটাতে নিজেকে দেখতে চান? আমি একজন বলবো যে ফিকশন রাইটার হিসেবে নিজেকে দেখতে চাই, এবং যেটা বলে যে পপুলার রাইটার আর কি, এই ধরনের চিন্তায় মাথার মধ্যে আছে। কারণ আমি যদি ফিকশন লিখছি এবং আমার কাছে মনে হচ্ছে দ্য ওয়ার্ল্ডটা যে ফিকশনের ওয়ার্ল্ড চলে আসছে আর কি, কারণ আমরা এখন প্রত্যেকটা আনন্দ রিক্রিয়েশনের মধ্যে ফিকশনটাকে প্রায়োরিটি দিচ্ছি। তো আমি 10 বছর পরে আমাকে নিজেকে একজন ফিকশন রাইটার হিসেবে দেখতে চাই, এটাই আমার ইচ্ছে। বইমেলায় তো আমরা 6টা বই আপনার পেলাম, এখন কি কোনো লেখালেখি করছেন যেটা সম্প্রতি প্রকাশিত হতে যাচ্ছে? প্যারাসাইকোলজি অলরেডি শুরু করে দিয়েছি, আজকে সকালেও 2 ঘন্টা লিখে আসছি, কারণ এটা রুটিন, যেটার নাম হচ্ছে জ্যোৎস্নার ছায়া। এখানে একজন মেয়ে তার 2টা ছায়া দেখতে পায়, একটা হচ্ছে তার নিজের আর একটা হচ্ছে তার পুরুষের। এইভাবে গল্পটা শুরু হয়েছে। এখন কেন একটা মেয়ে পুরুষের ছায়া দেখতে পাচ্ছে সেটাই হচ্ছে যে প্যারাসাইকোলজি এক্সপ্লানেশনের মাধ্যমে পুরো উপন্যাসের গতিটা আসলে ধাবিত হবে। এর পাশাপাশি আরও যে বইগুলো এবছর লিখবে সবগুলোই প্ল্যানের মধ্যে চলে আসছে,
টাইমও বেঁধে ফেলেছি এবং কন্টিনিউয়াসলি আমি চালিয়ে যাচ্ছি আমার লেখা। অপেক্ষায় থাকলাম আমরা বইগুলোর জন্য। অনেক ধন্যবাদ আজকে আমাদের এই আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ এনটিভিকে। আর দর্শকদের আমরা বলবো যে আপনারা বইমেলায় আসুন। বইমেলা আমাদের প্রাণের মেলা, আমাদের জাতীয় উৎসব পর্যায়ে চলে এসেছে। আপনাদের উপস্থিতি আমাদের বইমেলাকে আরও অনেক বেশি আনন্দময় করে তুলবে। প্রিয় দর্শক, সেই সাথে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশা এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।